কি অবস্থা? কেমন আছো? তো দেখো, আজ একটু নতুন টাইপের অঙ্ক করব। সেটা হচ্ছে বিস্তার না করে প্রমাণ করো। প্রায় এখান থেকে একটা দুইটা অঙ্ক এসেই থাকে। তো এখানে বিস্তার না করাটা মানে কি? বিস্তার না করা মানে মনে করো যে কোনো একটা নির্ণায়ক আছে 1 2 3 4 ধরে নিলাম। তাহলে এর যে নির্ণায়কের মানটা আমরা বের করি কিভাবে? 4 × 1 = 4 - 3 × 2 = 4। এই যে মানটা যে আসে না, এই মানটা আমাদের বের করা লাগবে না। তার মানে আমাদের বিস্তার করা লাগবে না। এটাকে বিস্তার বলে। মান নির্ণয়টাকে বিস্তার বলে। বাট এখানে আমাদের বিস্তারটা করা লাগবে না। তো এখন আমরা তাহলে কি করব? যেমন আছে নির্ণায়কটাকে ওইভাবে রেখে দিয়ে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মেলাইতে হবে। তো এখানে x2 - a, এখানে y - b, y1 - b, y2 - b। আচ্ছা, এখন এখানে আমরা যে কাজটা করব, দেখো এখানে 1 1 1 x x1 x2 y y1 y2 এটা আমাদের বানাইতে হবে। তো আমরা x1 - a, x2 - a, x3 - a এটাকে রেখে y y1 y2 এই জিনিসটাকে আলাদা করে লিখলাম কিভাবে? x - a, x1 - a, x2 - a, এখানে থাকবে b b b। আচ্ছা, কিভাবে? ওই যে কোনো একটা কলামের সাথে যদি একই উপাদান যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে তাকে আলাদাভাবে এইভাবে লেখা যায় না। তো এখানে কি আছে? -b। তো এই যে মাইনাসের কারণে এখানে মাইনাস দিছি, আর এই বিটা এই যে আলাদাভাবে লিখছি। y y1 y2 এটাকেও আলাদাভাবে লিখছি, এবং প্রতিটা নির্ণায়কে আমাদের প্রথম দুইটা কলাম সেম আছে। আচ্ছা, এখন আমাদের এটা 1 1 1 এইটাকে আমরা আলাদা করে দেব। তো x1 x2 x3 y1 y2 y3 মাইনাস, এখানে মাইনাস আছে 1 1 1, এখানে থাকবে a a a, এই যে এখান থেকে x1 x2 x3 এটা চলে গেছে, আর এই এটা চলে আসছে এখানে। মাইনাস ছিল তাই এখানে মাইনাস চলে আসছে। প্রথম এবং দ্বিতীয় কলামটা সেম আছে, y1 y2 y3। ঠিক আছে, মাইনাস বিটা যদি কমন নিই কোথা থেকে? এই যে এইটা থেকে, এই কলাম থেকে যদি বি কমন নিই তাহলে তাকে 1 1 1 x1 - a, x2 - a, x3 - a, 1 1 1 এটা থাকতেছে না? আচ্ছা, এটা যদি থাকে তাহলে আমাদের দেখো যে এইখানে প্রথম এবং তৃতীয় কলাম সেম, তো সেম কলাম থাকলে নির্ণায়কের মান 0 হয়ে যায়। আচ্ছা, এখানে তাহলে 1 1 1 x1 x2 x3 y1 y2 y3 থাকতেছে। এখান থেকে আবার এটাকে কমন নেওয়া যায়। তো এটাকে কমন নিলে থাকে 1 1 1 1 1 1 y1 y2 y3 মাইনাস বি টাইমস 0, কারণ এটার ভ্যালু 0। আচ্ছা, তাহলে থাকতেছে 1 1 1 x1 x2 x3 y1 y2 y3 মাইনাস a টাইমস 0, কারণ এখানে দুইটা কলাম সেম, মাইনাস 0 তো ছিলই। তার মানে এটার আউটপুট আমার থাকতেছে 1 1 1 x1 x2 x3 y1 y2 y3। ঠিক আছে, তো এটাই দেখো, এটাই আমাদের কিন্তু, আচ্ছা এটাই কিন্তু আমাদের প্রমাণে আছে। দেখছো, ওই যে প্রমাণে। তো প্রমাণে যেহেতু এটা আমাদের আছে, তার মানে মিলে গেছে প্রমাণ। আচ্ছা, নেক্সটে কি বলছে? 2 নাম্বারটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে 1 1 1। আচ্ছা, আমি একবারে অঙ্ক করি। লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে
দেখো 1 1 1 দেওয়া, বিসি সিএ এবি এটা দেওয়া আছে, বিসি সিএ এবি এটা দেওয়া আছে আর কি। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রমাণে এখানে এ আছে, এইখানে বি আছে, আর এখানে সি আছে। তো এটা যদি আমার আনতে হয় তাহলে আমি একটা এ বি সি দিয়ে এই সারিতে এ গুণ করে দিতে পারি, তাহলে এখানে 1 এর জায়গায় এ হবে, বিসি এর জায়গায় হবে হচ্ছে এ বিসি, এখানে কি হবে, এখানেও এ বিসি হবে, এ বিসি ইন্টু বি প্লাস সি। মানে প্রথম সারিতে আমি এ গুণ করছি, দ্বিতীয় সারিতে বি গুণ করলে এ বিসি হয়, এখানেও এ বিসি থাকে আর সি প্লাস এ থাকে। আচ্ছা, এখানে সি থাকলে এ বিসি এ বিসি এ প্লাস বি এটা থাকে। আচ্ছা, এখন এই কলাম থেকে এবিসি এবং এই কলাম থেকে এবিসি যদি কমন নিই তাহলে এবিসি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এবিসি থাকতেছে এ বি সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। আচ্ছা, এখন এই এবিসি কাটা যাচ্ছে, তাহলে থাকে এবিসি। আমরা এখন কি করব, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। বলো তো কি করছি আমরা, কলাম ওয়ানে আমরা কলাম 1 এবং কলাম 3 যোগ করছি, ঠিক আছে? তো করলে এখন এ বি সি তো ছিলই, এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি এটা কমন যায় না? আচ্ছা, যদি কমন যায় তাহলে থাকে 1 1 1 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। এখন এইটুকের ভ্যালু কত? এটুকের ভ্যালু 0, তার মানে এই টোটালটার ভ্যালু আউটপুট আমার 0 আসতেছে। তো প্রমাণে দেখো 0 আছে, তার আগেও আর একটা প্রমাণ আছে, এই যে এটা। তো এটা আমরা করে আসছি, এই যে মানে এইটা কাটাকাটি করলেই এটা পেয়ে যাইতাম আর কি, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বরে বলছে যে লেফট হ্যান্ড সাইডে আমার বি প্লাস সি কিউ প্লাস আর ওয়াই প্লাস জেড সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স এ প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই। তো আমরা এখন কি করব, আমাদের যেহেতু এ পি এক্স বি কিউ ওয়াই সি আর জেড এটা আছে, তো আমরা প্রথম কলামের সাথে সবগুলো কলাম যোগ করে দিই। দেখো, প্রথম কলামের সাথে যদি 2 এবং 3 নম্বর কলামও যোগ করি তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের এখানে বি আছে আর একটা বি যোগ হলে 2b হয়, আমাদের এখানে এ আছে এখানে এ আছে, দুইটা এ যোগ হইলে 2a হয়, সি আছে তার মানে 2c হয়, তার মানে 2a প্লাস 2b প্লাস 2c পাচ্ছি। তো এইটাকে আমরা একটু সংক্ষেপে লিখব, a প্লাস বি প্লাস সি 2a প্লাস বি প্লাস সি, এই পাশে থাকতেছে সি প্লাস এ আর প্লাস বি। খুব ভালো, অঙ্ক ভুল করতেছি আমি। আচ্ছা, এটা এখানে দেখো, এটা তো পি কিউ আর, তার মানে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর হবে, এখানে হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। আচ্ছা, তো জেড প্লাস এক্স, এখানে থাকতেছে এ প্লাস বি, এখানে থাকতেছে পি প্লাস কিউ, এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখানে কি করছি, সি ওয়ান প্রাইমে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটা করে দিছি। আচ্ছা, এখন আমাদের এইখান থেকে এই কলাম থেকে দেখো 2 কমন যায়, তো 2 কমন বাইরে নিয়ে চলে আসছি, তাহলে থাকে এ প্লাস বি প্লাস সি পি প্লাস কিউ প্লাস আর এক্স প্লাস ওয়াই প্লাস
জেড, সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। এখন আমাদের যেহেতু এখানে এ পি এক্স লাগবে, তাহলে এর সাথে আমাদের এ রাখার জন্য কি করা যায় বলতো? এটা বাদ দিলে হবে না। আচ্ছা, যে কোনো একটা বাদ দিই, মনে করো প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামটা বাদ দিয়ে দিই, পরে দেখতেছি। তাহলে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যদি বাদ দিই, এ আর সি চলে যাচ্ছে, থাকতেছে বি। আর আর পি এইখানে কেটে কেটে যাচ্ছে, থাকতেছে কিউ। এখানে জেড আর এক্স কেটে কেটে গেলে থাকে ওয়াই। সি প্লাস এ এখানে থাকতেছে, থাকুক। আর প্লাস পি থাকুক। জেড প্লাস এক্স, এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, কি হয়েছে? আমরা কলাম এ তে কলাম 1 থেকে কলাম 2 বাদ দিয়ে দিছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে তাহলে থাকতেছে যে 2 থাকলো। এখন আমাদের বি কিউ ওয়াই এইটা কলাম 3 থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি পাচ্ছি দেখো, বি কিউ ওয়াই, সি প্লাস এ থাকুক, আর প্লাস পি থাকুক, জেড প্লাস এক্স থাকুক। তো এ প্লাস বি থেকে যদি বি বাদ দিই, এখানে এ থাকতেছে, এখানে পি থাকতেছে, এখানে ওয়াই থাকতেছে, কারণ এক্স প্লাস ওয়াই থেকে, এই যে এক্স প্লাস ওয়াই থেকে ওয়াই বাদ যাবে। আচ্ছা, তো আমরা এখানে কি করছি, C3 মাইনাস C1। ঠিক আছে? আচ্ছা, এইবার কি করব, বি কিউ ওয়াই এটা থাকুক, আমাদের দ্বিতীয় কলাম থেকে প্রথম কলামটা বাদ দেবো, তাহলে সি আর জেড এটা থাকবে, এ পি এক্স এটা থাকবে। তো কি করছি, C2 মাইনাস C1, C2 প্রাইমে, তাই না? এখন আমাদের একটু প্রমাণের দিকে তাকাও, প্রমাণে আছে এ আগে, বি পরে, তারপরে সি। ঠিক আছে না? তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে এইখানে আমাদের এ আগে আনতে হবে, তারপরে বি, তারপরে সি, মানে এইটাকে আগে ইন্টারচেঞ্জ করব। তো দেখো, এইটা যদি জায়গা থেকে এই জায়গায় ইন্টারচেঞ্জ হয়, একটা নেগেটিভ আসবে না? পাশাপাশি দুইটা কলাম বা দুইটা সারি যদি ইন্টারচেঞ্জ করে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এটাকে দ্বিতীয় কলামে আসবে, সিটাকে লাস্টের কলামে নিয়ে যাব। আবার এটাকেই তো আবার ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে এটাকে আবার প্রথম কলামে নিয়ে আসবো, এই বিটাকে আমি সেকেন্ড কলামে নিয়ে যাব, তার জন্য আর একটা মাইনাস। তো দুইটা মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। তো আমরা 2 ইন্টু এটাকে লেখা যায় এ পি এক্স, বি কিউ ওয়াই, সি সি আর জেড। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে না? বুঝছো কি করছি? আচ্ছা, এবার দেখো এখানে আমাদের নেক্সট যে কোশ্চেনটা, এটা আমরা এইখানেই লিখি। আচ্ছা, ঠিক আছে। তো দেখো আমাদের 4 নাম্বার যে কোশ্চেন, এখানে লেফট হ্যান্ড সাইডে আছে যে এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি। তো আমরা কি করব, তৃতীয় কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে দেব। তো এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি,
এখন তৃতীয় কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করলে কি থাকে, এক্স ওয়াই জেড। কি করছি, থ্রিতে C3 প্লাস C2, সরি C2, হ্যাঁ। তাহলে এখন দেখো এখানে যে কোনো দুইটা কলাম কি সেম না, ফার্স্টেরটা আর থার্ড, তার মানে এর ভ্যালু কত, 0। ওকে, 5 নাম্বার। 5 নাম্বারে দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে BC CA AB ABC A স্কয়ার B স্কয়ার C স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, এখানে আমার প্রমাণে আসছে A স্কয়ার, মানে সেকেন্ড যেটাই, এই যে সেকেন্ডে A স্কয়ার, থার্ডে A স্কয়ার ছিল, A কিউব লাগবে। তাহলে আমি একটা কাজ করি, প্রথম কলামে প্রথম সারিতে A, দ্বিতীয় সারিতে B, তৃতীয় সারিতে C গুণ করে দিই। তাহলে 1/ABC দিয়ে আমি এখানে ABC A স্কয়ার A কিউব এটা লেখাই যায়, B স্কয়ার B কিউব ABC C স্কয়ার C কিউব। এখন আমাদের প্রথম কলাম থেকে দেখো ABC কমন যাচ্ছে, তো ABC যদি কমন যায় প্রথম কলাম থেকে, তাহলে এখানে 1 থাকে, A স্কয়ার B স্কয়ার C স্কয়ার A কিউব B কিউব C কিউব। তাহলে এটার ভ্যালু কত আসতেছে, 111 A স্কয়ার B স্কয়ার C স্কয়ার A কিউব B কিউব C কিউব। এখন আমাদের সারিগুলো কি, কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করতে হবে। তাহলে A স্কয়ার B স্কয়ার C স্কয়ার, থার্ড কলাম হয়ে যাবে থার্ড রো। এটাই আমাদের প্রমাণ, ঠিক আছে, এটাই রাইট হ্যান্ড সাইড। ওকে, এর পরেরটা দেখো, আচ্ছা 6 নাম্বার। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, y প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই জেড 1 1 1। আচ্ছা, আমরা কি করতে পারি দেখো, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে দিই, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি, এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি, এক্স ওয়াই জেড 1 1 1 পাচ্ছি। কি করছি, C1 প্রাইমে C1 প্লাস C2। আচ্ছা, এখন প্রথম কলাম থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কমন নিলে কি থাকে, 1 1 1 এক্স ওয়াই জেড 1 1 1। এখন দুইটা কলাম সেম, তার মানে এর ভ্যালু 0, প্রমাণ মিলে গেছে। ওকে, 7 নাম্বার। 7 নম্বরে বলছে যে লেফট হ্যান্ড সাইডে 1 2 3 A B C A minus 2 B minus 4 C minus 6। এখন এটাকে লেখা যায় না 1 2 3 2 4 6 A minus 2 B minus 4 C minus 6। কি করছি বলতো, দ্বিতীয় কলাম থেকে, এই যে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিয়ে দিছি। তো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলে এ আর এ কাটাকাটি যাচ্ছে, আর এখানে -2 ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এই যে তাই লিখছি। ওকে, এখন দেখো এই দ্বিতীয় কলামে 2 কমন নাও, 2 কমন নিলে থাকে 1 2 3 1 2 3 A minus 2 B minus 4 C minus 6। পাশাপাশি দুইটা কলাম সেম, ভ্যালু 0। ওহো,
ওকে, 8 নম্বরে কি বলছে, লেফট হ্যান্ড সাইডে যে এ এক্স পি বি ওয়াই কিউ সি জেড আর এখন এখানে আমাদের একটু খেয়াল করো, প্রথম কথা আমাদের সারিগুলোকে কলামে পরিণত করতে হবে। কেন? এই দেখো এক্স ওয়াই জেড সে যেভাবে থাকুক না কেন, এটা আগে এমন ছিল, পরবর্তীতে এটা কলামে পরিণত হয়েছে। তাহলে সারিগুলিকে কলামে, কলামগুলিকে সারিতে পরিণত করব। তো এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, ঠিক আছে। এরপরে কি বলছে দেখো, এ বি সি তো আর নাই, তো এরা জায়গা চেঞ্জ করছে, ঠিক আছে। তো একটা জায়গা চেঞ্জ করার জন্য আমাদের একটা মাইনাস আসবে না, -1। তো -1 যদি হয় তাহলে এই যে ইন্টারচেঞ্জ করলে হবে এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর, ঠিক আছে। এখন দেখো এ তো আর উপরে নাই, এ আছে কোথায়? এ আছে কিন্তু এই যে মাঝ বরাবর, বি আছে উপরে। তার মানে এই সারিটা সেকেন্ড রোটা ফার্স্ট রো এর সাথে ইন্টারচেঞ্জ করবে, তাহলে তার জন্য আর একটা -1 নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কি হবে, ওয়াই বি কিউ এক্স এ পি জেড সি আর, এখন মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে থাকে ওয়াই এক্স জেড বি এ সি কিউ পি আর, এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে আছে, ঠিক আছে। ওকে, 9 নম্বরটা দেখো 2 3 9। আচ্ছা, এটা আমি মেবি বাড়ির কাজ দিয়ে দিই না, এটা হোমওয়ার্ক থাক, হোমওয়ার্ক, ঠিক আছে। কি করতে হবে দেখো, এটা দ্বিতীয় কলাম এবং প্রথম কলাম যোগ দিয়ে দাও, যোগ দিয়ে 3 কমন নিলে দেখবা পেয়ে যাবা ফার্স্ট কলামের মতন। কেমন অঙ্কটা, এই যে এরকম, এই অঙ্কটা আর ওই অঙ্কটা প্রায় সেম, ঠিক আছে। তো এখানে বিয়োগ করছিলাম, এখানে যোগ করতে হবে, যোগ করলে এ আর এ কেটে যাবে, থাকবে 6 9 27। তো এখান থেকে 3 যদি কমন নাও তাহলে থাকবে 2 3 9। তো 2 3 9 ফার্স্ট কলামে আছে, এই কারণে এটা আগেরটার মতনই হয়ে যাবে। ওকে, 10 নম্বরে দেখো বলছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ওয়াই জেড ওয়াই প্লাস জেড জেড এক্স জেড প্লাস এক্স। এখানে আছে এক্স ওয়াই 1 ওয়াই জেড 1 জেড এক্স 1। এখন প্রমাণে দেখো, এইখানে আমার জেড আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে। তো এখানে জেড আনতে গেলে কি করতে হবে, এই কলামে জেড, এই কলামে এক্স, এই কলামে ওয়াই গুণ দিয়ে দিই, তাহলে এক্স ওয়াই জেড। তাহলে এই কলামে জেড দিলে এক্স ওয়াই জেড হবে, এখানে এক্স প্লাস ওয়াই থাকবে, এক্স ওয়াই জেড হবে, জেড হবে, এক্স ওয়াই জেড হবে, জেড প্লাস ওয়াই এক্স ওয়াই জেড, এখানে হবে এক্স এক্স ওয়াই জেড জেড প্লাস এক্স এক্স ওয়াই জেড, এখানে ওয়াই হবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এবার এখান থেকে দেখো, এই সারি থেকে এক্স ওয়াই জেড এবং সেকেন্ড সারি থেকে এক্স ওয়াই জেড কমন নিলে থাকতেছে এক্স ওয়াই জেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তাহলে থাকে এক্স প্লাস ওয়াই, এখানে 1 থাকে, এখানে জেড থাকে, এখানে ওয়াই প্লাস জেড 1 এক্স,
এখানে জেড প্লাস এক্স 1 ওয়াই। তো এখান থেকে আমার এক্স ওয়াই জেড কাটাকাটি গেলে এক্স প্লাস ওয়াই 1 জেড, ওয়াই প্লাস জেড 1 এক্স, জেড প্লাস এক্স 1 ওয়াই। তো এটাই আমাদের প্রমাণে আছে, ঠিক আছে? কোথায়? এই যে প্রমাণ এটাই আছে। ওকে, তো এবার নতুন একটা অঙ্ক, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা যাচাই। তো কোন একটা ম্যাট্রিক্স বিপরীত যোগ্য কিনা এটা দেখার জন্য আমি দুইটা অঙ্ক বেছে নিছি। এক নাম্বার, আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 28 31 34, 29 33 37 30 35 40। ওকে, এখন কোন একটা ম্যাট্রিক্স বিপরীত যোগ্য কিনা সেটা হচ্ছে নির্ভর করে যে তার নির্ণায়কের মান যদি শূন্য না হয় তাহলে বিপরীত যোগ্য, আর যদি শূন্য হয়ে যায় নির্ণায়কের মান তাহলে সেটা বিপরীত যোগ্য নয়, মানে তার ইনভার্স ম্যাট্রিক্সটা নাই। ঠিক আছে, এটা ইনভার্স ম্যাট্রিক্সের জন্য বিপরীত যোগ্যতা যাচাই খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এটাকে দুই টাইপে করা যায়। আমি ফার্স্ট দুইটা অঙ্কে দুই টাইপ দেখাই দিচ্ছি। তো সেটা হচ্ছে আমি 28 31 34, এখন 21 থেকে 28 বাদ দিলে কত থাকে? 1। 33 থেকে 31 বাদ দিলে থাকে 2। 37 থেকে 34 বাদ দিলে থাকে 3। 30 থেকে 29 বাদ দিলে থাকে 1। 35 থেকে 33 বাদ দিলে থাকে 2। 40 থেকে 37 বাদ দিলে থাকে 3। কি করছি? আমি কলাম 2 থেকে কলাম 1 বাদ দিছি, কলাম 3 থেকে কলাম 2 বাদ দিয়ে দিছি। এখন পাশাপাশি দুইটা কলাম যদি সেম আসছে, যেহেতু তার মানে নির্ণায়কের মান কত? 0। অতএব ইহা বিপরীত যোগ্য নয়। এটা লিখে দিবা, বিপরীত যোগ্য নয়। ঠিক আছে? ওকে, আচ্ছা থাক, সমস্যা নাই। 2 নম্বরে বলছে যে সি একটা ম্যাট্রিক্স 4 3 -3 4 7 11 0 6 15। তো এইটাকে কিন্তু কলম বা সারি বাদ দিয়ে পাশাপাশি দুইটা কলম বা দুইটা সারি সেম বানানো যাচ্ছে না। তো যেহেতু যাচ্ছে না, সেহেতু এটাকে আমরা কি করব? নর্মাল ওয়েতে করে দেব। তো ফার্স্ট সারি থেকে যদি নিই তো এর নির্ণায়কের মান আমরা বের করব। ঠিক আছে, তো নির্ণায়কের মান কত আসতেছে এখান থেকে? যে 4 যদি নিই, এই কলাম এবং এই সারি যদি বাদ দিই তাহলে থাকে 15 টাইমস 7 মাইনাস 6 টাইমস 11। এবার -4 নেব, এই যে এইটা, এর অবস্থান চিহ্ন মাইনাস। তো -4 নিলে থাকে এই যে এই কলাম এবং এই সারি বাদ, তাহলে থাকে 3 টাইমস 15 মাইনাস 6 টাইমস অর -3। আচ্ছা, এবং লাস্টে এটা তো 0 আছে, তো এটা নিয়ে লাগতেছে। তো 4 এখানে কত আসে? 105 -66 -4 দিয়ে
45 প্লাস 18, তো এটা 4 টাইমস এখানে আসছে 9 49, তাই না? 31, সরি 39 মাইনাস 4 ইন্টু আমাদের কত আসতেছে 8 আর 5 13, 3000কে 1 2 4 2 6, তো এটা তো 0 আসার কথা, 0 আসলো না কেন? 4 3 minus 3 4 7 11, ঠিকই আছে, 0 6 15, ঠিক আছে। তো 4 যদি নিই 7 ইন্টু 15 ফাইন, মাইনাস 6 ইন্টু 11, ঠিক আছে, মাইনাস 4, তো 3 ইন্টু 15 মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এটা 0 না আসলেও সমস্যা নাই, যেহেতু বিপরীত যোগ্যতা যাচাই করতে বলছে। তো এখান থেকে আমাদের এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু আসে হচ্ছে 36 6 156 মাইনাস 3 4 12 2 24 252 না 24 25, সরি। তো এটার ভ্যালু কত আসতেছে? মাইনাস 96, যেটা 0 সমান না। আচ্ছা, তো একটা আসছে আমাদের 0 এবং আর একটা 0 না, তার মানে এখানে প্রথম যে অঙ্ক এর বিপরীত যোগ্য নয়, কিন্তু দ্বিতীয়টা এটা বিপরীত যোগ্য, ঠিক আছে। অতএব সি বিপরীত যোগ্য, ঠিক আছে। ওকে, এরপরেরটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো 1 নাম্বার, এগুলো এমসিকিউতে প্রায় আসে। তো এক্স এর যেসব মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? যে যার নির্ণায়কের মান 0, তাই না? তো আচ্ছা, এখানে একটা কথা বলে আসি, যখন বলছে বিপরীত যোগ্যতা যাচাই, তার মানে কোন ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য? যার নির্ণায়কের মান 0 নয়। তো যেহেতু নির্ণায়কের মান 0 নয়, তাহলে সে বিপরীত যোগ্য। আবার নির্ণায়কের মান 0 হলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তার মানে আমাদের নির্ণায়কের মান যদি মানে কোন ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমী হয়, তাহলে তার বিপরীত যোগ্যতা আছে। আর কোন ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়, ঠিক আছে, কোন ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়, তাহলে তার বিপরীত ম্যাট্রিক্সটা নাই, মানে বিপরীত যোগ্যতা নাই আর কি, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি নির্ণায়কের মান 0 হবে, এটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এর ভ্যালু কত হবে? 0। তো এর ভ্যালু কত? 3x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10, x সমান 0। তাহলে এখান থেকে x কমন নিলে থাকে 3x মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। তাহলে x সমান 0 আর একটা x সমান 10/3। অতএব নির্ণয় x সমান 0,10/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো x এর যেসব মান, এই যে x এর এই দুইটা মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। 2 নম্বরে বলছে যে 1x 2 3 ইজ ইকুয়ালস টু x স্কয়ার, ঠিক আছে। তো x এর মান লাগবে,
ঠিক আছে, এটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তো 2 নিলে 3 3 কে 3 মাইনাস 2x 6 মাইনাস 4x সমান সমান x স্কয়ার। তো x স্কয়ার প্লাস 4x মাইনাস 6 সমান 0। তো এখান থেকে x এর ভ্যালু কত পাই? -4 প্লাস মাইনাস রুট ওভার 4 স্কয়ার মাইনাস 4ac। তো মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে হবে হচ্ছে 2। তো -4 প্লাস মাইনাস এখানে 16 24 আর 16 40 বাই 2। যদি হয় তাহলে এখানে -4 প্লাস মাইনাস 4 10 কে 40, তাই না? তার মানে 2√10 লেখাই যায়। এখানে 2 কাটলে -2 প্লাস মাইনাস √10, এটাই হচ্ছে x এর মান। ঠিক আছে, এটাই x এর মান। ওকে, দেখো আমাদের নেক্সট কোশ্চেন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তো বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে এ ইনভার্স 1/মডুলাস অফ এ বা নির্ণয়ক অ্যাডজয়েন্ট অফ এ, এটা আমরা জানি। তো বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণয়কের ফরম্যাট কখনোই 0 হবে না। কেন? কারণ যদি 0 হয় তাহলে যেহেতু এটা যদি 1/0 হয় তাহলে এটা কি প্লাস মাইনাস ইনফিনিটি, আর প্লাস মাইনাস ইনফিনিটি কখনোই সম্ভব না। এই কারণে এটা কখনো 0 হবে না। তো আমরা বিপরীত যোগ্যতা যখন দেখিয়েছি বিপরীত ম্যাট্রিক্সের, তখন কিন্তু আমরা করছি এটা যে 0 হবে না। 0 হইলে তার বিপরীত যোগ্য নয় এবং 0 না হলে সেটা বিপরীত যোগ্য। তো এই কন্ডিশনটা আমাদের অবশ্যই লিখতে হবে। তো আমরা আগে এই ম্যাট্রিক্সটাকে ধরে নিই, যে ধরি a সমান সমান ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2 7 -1 -3 2 8 1 5 9। ঠিক আছে, এখন এর নির্ণয়কের মানটা নির্ণয় করতে হবে। তো নির্ণয়কের মানটা আমরা যদি বের করি তাহলে 2 যদি নিই, আমার এই কলামে এই সারি বাদ, 9 দুগুণে 18 মাইনাস 5 4টা 40 মাইনাস মাইনাসে প্লাস 3, এই কলামে এই সারি বাদ, 7 9 63 প্লাস 5 প্লাস 1, এই কলামে এই সারিটা যদি নিই তাহলে 7 8টা 56 প্লাস 2, আমাদের এটা আসে। তো এখান থেকে কত আসে? এখানে 22 44 মাইনাস 44 প্লাস 3 টাইমস 68 প্লাস 1 ইন্টু 58, তাই না? আচ্ছা, তো এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? ডিরেক্ট ক্যালকুলেটরে করবা এটা অবশ্যই। ঠিক আছে, তো -44 প্লাস 3 গুণ 68, আমি ক্যালকুলেটরে করতেছি, প্লাস 58 218 পাই। ঠিক আছে, 218। তার মানে এইটা আমাদের মানে 0 না, 0 সমান না। তার মানে অতএব এখানে লিখবা যে ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য, বিপরীত যোগ্য। ঠিক আছে, এখন ম্যাট্রিক্সটা যখন বিপরীত যোগ্য হয়েই গেছে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমি এই মানটাকে একটু লিখে রাখি যে মডুলাস অফ এ এর ভ্যালু 218 পাইছি। আচ্ছা, বাকিগুলো একটু মুছে দিই, বাকিগুলো মুছে দিই। ওকে, এইবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা বের করতে হবে।
তো অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাদের এখানে প্রত্যেকটা ভুক্তির তোমার সহগুণকগুলো বের করতে হবে। তো আমরা A11 এখানে অবশ্যই লিখবা যে এখন দিয়ে শুরু করবা। এখন A11 সমান সমান কি হবে? এই যে 2, এই 2 এর সহগুণকটা লাগবে। তো সহগুণক মানে অবস্থান চিহ্ন সহ তার অনুরাশি। তো এর অবস্থান চিহ্ন পজিটিভ, আমাদের লেখা লাগবে না। তো 2 5 8 8 9, ঠিক আছে। তো এটা যদি আমরা লিখি 2589, তাহলে আমরা এখান থেকে পাই 18 মাইনাস 40। তো এখান থেকে আমরা পাচ্ছি 22, ঠিক আছে। এবার 1 2 এটা কত পাই? এর অবস্থান চিহ্ন কত? এই যে -3, হ্যাঁ, অবস্থান চিহ্ন নেগেটিভ। তো এই কলামটা বাদ যাবে, এই কলামটা যদি বাদ যায় তা এবং এই সারিটা যদি বাদ যায় তাহলে থাকতেছে 7 5 মাইনাস 1 আর 9, 7 5 মাইনাস 1 9। তো এখান থেকে আমরা কত পাচ্ছি? 63 প্লাস 5 মাইনাস 68। আচ্ছা, A13 এটা কত পাচ্ছি? এর অবস্থান চিহ্ন কত? এই যে 1 এর অবস্থান চিহ্ন কত? পজিটিভ। তো আমাদের এই কলামটা যদি বাদ যায় থাকবে 7 2 মাইনাস 1 8। তো এখানে পাচ্ছি 56 প্লাস 2 মানে 58। একইভাবে A21টা বের করতে হবে। তো 21 মানে হচ্ছে এই যে 7 এর এটা, ঠিক আছে। তো এটা আবার একটু মুছে এটা। আচ্ছা, তো 21 এর ক্ষেত্রে আমাদের যেহেতু এই যে 7 এর অবস্থান চিহ্ন কত? নেগেটিভ। তো সেই ক্ষেত্রে এই সারি এবং এই কলামটা বাদ, তাহলে থাকে -3 1 8 9, ঠিক আছে। তো এখানে থাকতেছে কত? মাইনাস 27 মাইনাস 8 8 7 15 মাইনাস 35 মাইনাস মাইনাসে প্লাস 35। A22 এটা কত? এর অবস্থান চিহ্ন পজিটিভ, লেখা লাগবে না। তো এই যে এটা, তো এই কলামটা বাদ যাবে, এই সারিটা তো বাদ, তাহলে থাকতেছে 21 মাইনাস 19। তো এখানে 9 দুগুণে 18 প্লাস 1 মানে 19। আচ্ছা, এরপরে আমরা কত পাবো? আচ্ছা, এই পাশেই করি। A23 তো এর অবস্থান চিহ্ন কত? নেগেটিভ, ঠিক আছে। এই যে এটা 5। তো এই কলামটা বাদ যাবে, তাহলে থাকে 2 মাইনাস 3 মাইনাস 1 8। তো এখান থেকে মাইনাস থাকতেছে মাইনাস 8 দুগুণে 16 মাইনাস 3, তাহলে থাকে কত? 19 থাকতেছে। আচ্ছা, A31 যদি করি, এখন এই যে এটাটা লাগবে। তো এটা আবার একটু মুছে। এখন এই যে 31 এই ভুক্তির অবস্থান চিহ্ন কত? পজিটিভ। তো আমার এই সারিটা এবং এই কলামটা বাদ যাবে, তাহলে থাকে -3 1 2 5। তো -15 মাইনাস 2 মাইনাস 17। A31 এর অবস্থান চিহ্ন নেগেটিভ, এই যে এটা, এই ভুক্তিটার এই কলামটা বাদ যাবে, তাহলে থাকে 2 1 7 5। তো -10 মাইনাস 7 মাইনাস 3 থাকতেছে। A3, আচ্ছা এটা 32 ছিল, 33 এর অবস্থান চিহ্ন কত? অবস্থান চিহ্ন পজিটিভ, লেখা লাগতেছে না। এই কলামটা বাদ, তাহলে থাকে 2 মাইনাস 3 2 মাইনাস 3 7 2, তাহলে থাকে 4 প্লাস 3 7 21 মানে 25। তো আমরা সবগুলোর মানে ভুক্তির সহগুণক
দিয়ে পেয়ে গেছি, আমরা সহগুণক পেয়ে গেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? তো অ্যাডজয়েন্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু প্রত্যেকটা ভুক্তির সহগুণক এখানে বসে যাবে। যেমন A11, A12, A13 এর কত ছিল? এই যে মানগুলো, এই মানগুলো যে সমস্ত ভুক্তির সহগুণক ছিল সেই সমস্ত ভুক্তিতে বসে যাবে। তাহলে এই 11 এর এখানে কি লেখা যায়? -22, -68, 58, 21 এর ক্ষেত্রে 35, 19, এই যে 19, 22 আর 23 তে কত পাইছিলাম? 19 পাইছিলাম। 23 তেও 19 পাইছিলাম। আচ্ছা, তাহলে এখানে লিখি যে 19, এটাও 19। ওকে, 31 এ কত পাইছি? -17, -3 আর 25। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট। কিন্তু আর একটা কাজ করতে হবে, ছোট করে এখানে একটা ট্রান্সপোজ দিয়ে দিতে হবে। তো ট্রান্সপোজ দিলে আমাদের এটা আবার ট্রান্সপোজটাকে মূল ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? কলামগুলোকে সারি এবং সারিগুলোকে কলামে পরিণত করব, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের কাজ কি? আমরা এখানে একটু মুছে দিই আবার। সরি। ওকে, তাহলে অ্যাডজয়েন্ট কত পাচ্ছি? অ্যাডজয়েন্ট পাচ্ছি হচ্ছে a ইজ ইকুয়ালস টু, সারিগুলোকে কলাম, এই সারিগুলোকে কলাম করতে হবে। বৃষ্টি পানি মাথায় লেগে ঠান্ডা লেগেছে। ওকে, 35, 19, 19, -17, -3, 25। এখন আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা লাগবে। তো 1 বাই মডুলাস অফ এ বা নির্ণায়ক অফ এ, ডিটারমিনেন্ট অফ এ। তো এর ভ্যালু কত? 218। অ্যাডজয়েন্ট কত পাইছি? এই যে এটা। তো -22, 35, -17, -68, 19, -3, 58, 19, 25। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। এবং এই অঙ্কটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমি আগে বলি, আবার বলতেছি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, এই রিলেটেড প্রচুর অঙ্ক পাবা, সেগুলো করে ফেলাও। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে, দেখো এই অঙ্কটা আমি করব না, আমি একটু বুঝাই। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স। তো আমাদের সি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। কন্ডিশন এখানে বলে দিয়েছে। তো এই কন্ডিশন দেখে কেমন যেন একটা কিছু মনে পড়ে যায় না? এরকম কোন একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল অলওয়েজ একটা অভেদক ম্যাট্রিক্স আসে, ঠিক আছে? যদি আসে তাহলে আমরা কি পাচ্ছি? এই সি ম্যাট্রিক্সটা, বি ম্যাট্রিক্স তো দেওয়াই আছে,
এই সি ম্যাট্রিক্সটা তাহলে কি হবে? বি ইনভার্স হবে না? তাহলে আমাদের যখন সি নির্ণয় করতে বলছে, অ্যাকচুয়ালি আমাদের যে গিভেন ম্যাট্রিক্সটা আছে বি, তার ইনভার্স বের করতে হবে। তো ইনভার্স বের করার প্রসেস কি? ওই যে শুরু করবা যে ইনভার্স ম্যাট্রিক্স একটু আগে যেভাবে করছি সেভাবে আগে এটা বের করে নিবা, তারপরে তার অ্যাডজয়েন্ট বের করবা, অ্যাডজয়েন্ট অফ বি, ঠিক আছে? তারপরে হচ্ছে বি ইনভার্সটা বের করবা, বি ইনভার্সের একটা ম্যাট্রিক্স পাবা, ওইটাই মূলত আমাদের সি, ওইটাই অ্যান্সার। ওকে, তো এটা বাসা কাজ থাকলো, এবং এই কন্ডিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, মুখস্থ রেখো। ওকে, পরেরটা বলছে যে আমাদের এবার দেখাইতে হবে যে কন্ডিশনটা এবার এটাই প্রমাণ করতে হবে। তো কিভাবে প্রমাণ করবা? আমাদের এই ম্যাট্রিক্স তো দেওয়াই আছে, এই ইনভার্সটা বের করে নিবা, বের করে দুইটা ম্যাট্রিক্সের গুণ করবা, এ ইন্টু এ ইনভার্স। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স একটু আগে আমরা করে আসছি, এই যে 1/218 আকারে আছে, ঠিক আছে? তো এইটাকে বাইরে রাখা যাবে না। যেমন আমি বলি, মনে করো কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্স আসছে 1/2, এরকম যে 4 6 2 8, সাপোজ এরকম একটা ইনভার্স ম্যাট্রিক্স আসছে। তো এইভাবে কিন্তু রাখা যাবে না, কি করতে হবে? এই 1/2টাকে গুণ করে দিতে হবে। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে গুণ হইলে প্রতিটা ভুক্তির সাথে গুণ হয়। নির্ণয়কের ক্ষেত্রে কিন্তু আমার ইচ্ছাধীন, আমি যে কোনো সারি বা যে কোনো কলামের সাথে গুণ করতে পারতাম, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু গুণ প্রতিটা ভুক্তির সাথেই করতে হয়। তাহলে এই 1/2 সবার সাথে গুণ হইলে কি হবে? 4/2, 6/2, 2/2, 8/2, এরকম হবে না? তারপরে একটা থাকে যে 2 3 1 4, এরকম একটা কিছু থাকে। তো যখন এই যে ইনভার্সটা পেয়ে যাবা, তারপরে যে আমাদের এই গুণটা করতে হবে, মানে আমার কথা হচ্ছে বাইরে এটা রাখা যাবে না, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? এমনি যদি নর্মালি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে, তো বাইরেটা রাখো বা গুণ করে দাও, কিছুই যায় আসে না, বাইরে রাখলেও অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি আমাদের গুণ করে অভেদক ম্যাট্রিক্স বের করতে বলে, সেই ক্ষেত্রে আমার ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে বাইরে কোনো রাশি বা সংখ্যা রাখা যাবে না। তাহলে এবার গুণ করলে কি পাবা? গুণ করলে দেখবা যে 1 0 0 0 1 0 0 0 1, এই টাইপের একটা ম্যাট্রিক্স পেয়ে যাবা। তো এটা 3 × 3 ম্যাট্রিক্স, তো এই কারণে এটা হচ্ছে I3, এটা প্রমাণ পেয়ে যাবা। তো এটাও বাসার কাজ থাকলো, ঠিক আছে? শুধু এই জিনিসটা একটু খেয়াল করলেই হয়ে যাচ্ছে। ওকে, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটা বলেই দিছে যে এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0 হলে -1 1 2 -2 1 3 2 0 0। এখন আমাদের ইনভার্স বের করতে হবে এ ট্রান্সপোজের। তো ঠিক আছে, আগে এটাকে ট্রান্সপোজ করে নাও। ট্রান্সপোজ করলে আসে -1 1 2 -2 1 3 2 0 0, ঠিক আছে না? এখন আমাদের এই ট্রান্সপোজের ইনভার্স করতে হবে। তো তার জন্য কি লাগবে? এই ট্রান্সপোজের আমার নির্ণায়কের ভ্যালুটা বের করবা, এবং এই ট্রান্সপোজেরই অ্যাডজয়েন্টটা বের করে ফেলাবা, তাহলে আমাদের এই ট্রান্সপোজের ইনভার্স পেয়ে যাবা, ঠিক আছে না? তো এটাও বাসা কাজ থাকলো, করে ফেলাও। আচ্ছা, এই অঙ্কটা আমি করাই দিচ্ছি। 4 নাম্বার অঙ্কে আমাদের চাইছে এস টি ইনভার্স মাইনাস টি ইনভার্স ইন্টু এস ইনভার্স, ঠিক আছে? তো আমাদের আগে এস টিটা বের করে নিয়ে আসি। এস টি -1 1 2 -3 3 -5 -1 2। তো আমরা যদি এটা গুণ করি তাহলে থাকে -3 -1 3 2 6 প্লাস 3 মাইনাসে মাইনাসে +5 +2 -10 -6। কিভাবে গুণ করছি তোমরা জানোই, প্রথম কলাম দ্বারা প্রত্যেকটা সারিকে গুণ করছে এই যে এখানে, দ্বিতীয় কলাম দ্বারা প্রত্যেকটা সারিকে গুণ করছে এই যে এখানে। তো
এখানে কত আসে -4 9 7 -16। তাহলে এসটি ইনভার্সটা কত আসবে? দেখো এই ইনভার্সটা দেখানোর আগে একটা শর্টকাট দেখাই দিয়ে আসি। সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স এ বি সি ডি এটা আছে, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, খুব ইম্পর্টেন্ট। তো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্সের জন্য এর নির্ণায়কের ফরম্যাট লাগবে না এখানে? তো এখানে কি লাগবে? এডি মাইনাস বিসি। আর এই পাশে কি লাগবে? এই পাশে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট লাগবে। তো অ্যাডজয়েন্টটা বের করা খুব সহজ। সেটা কি? ডি এবং এ, এই যে মুখ্য কর্ণ বরাবর এরা স্থান পরিবর্তন করবে, এবং এই যে গৌণ কর্ণ যেটা আছে এর প্রতিটা ভুক্তির আগে মাইনাস বসবে, আর কিছুই না, শেষ। ওকে, তো আমরা এই ফরম্যাটটাকে আমরা একটু কাজে লাগাবো। 2x2 ম্যাট্রিক্স থাকলে আমাদের আর ওইভাবে ডিটেলে করার কোনো দরকারই নাই। তো ঠিক আছে, 1 বাই গুণ করে দিই 4 16 64 মাইনাস 7 9 63। আচ্ছা, থাকতেছে কত? এরা কি করবে? স্থান পরিবর্তন করবে, -16 আর -4 এটা হবে, আর 7 এবং 9 এর আগে চিহ্নের পরিবর্তন হবে, তো -7 হবে, -9 হবে। ঠিক আছে না? এখন এই জিনিসটাকে আমাদের একটু লাগবে, আমরা এইটাকে একটু সরাই নিয়ে যাই, এবং উপরে এটা একটু মুছে দিই, এটা আর লাগতেছে না। আচ্ছা, এটাকে এখানে রেখে দিই। ওকে, নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা কি? আচ্ছা, এটার আর একটা ফরম্যাট লেখা যায়, এটা তো 1 থাকতেছে, তার মানে -16 -7 -9 -4 এটা থাকতেছে। ওকে ফাইন, এখন আমাদের লাগবে টি ইনভার্স। তো টি ইনভার্স বের করতে গেলে কি লাগবে? এই যে টি ম্যাট্রিক্স আছে, 3 2 6 -5, 3 আর 2 স্থান পরিবর্তন করবে, -5 আর -1 পজিটিভ হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন। তাহলে এটা থাকতেছে কত? 2 5 1 3। ওকে, এস ইনভার্স কত আসতেছে? এই যে এস, 3 1 3 -2, তো -3 -1 -1 -2, তাহলে থাকতেছে -3 -1 -2 -1। এখন আমাদের লাগবে টি ইনভার্স এস ইনভার্স এর গুণফল। তো টি ইনভার্স এস ইনভার্স এটার গুণ করলে কত হয়? টি ইনভার্স 2 5 1 3 টাইমস -3 -1 -2 -1। আচ্ছা, এটা যদি গুণ করি তাহলে কত আসে? -6 -10 -3 -6। আচ্ছা, এখানে আসতেছে -2 -5 -1 -3, তাহলে পাচ্ছি কত? -16 -9 -7 -4 এটা পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের টি ইনভার্স এস ইনভার্স। ওকে, এখন তাহলে আমাদের আচ্ছা, এটা এইটুকু মুছে দিই। এখন তাহলে আমাদের কি লাগতেছে দেখো, এস টি ইনভার্স মাইনাস টি ইনভার্স এস ইনভার্স। তো এটা কত? এই যে এস টি ইনভার্স কত ছিল এটা? তো -16 -7 -9 -4 মাইনাস এই যে টি ইনভার্স
এস ইনভার্স, তাহলে -16 - 7 -9 - 4। তো এই দুইটা যদি বিয়োগ দিই কত থাকে? 0। তো শূন্য ম্যাট্রিক্স, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শূন্য ম্যাট্রিক্সকে আসলে একটু বোল্ড আকারে শূন্য লিখতে হয়। যাই হোক, দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে অ্যাডজয়েন্ট অফ এম এবং এই এম ম্যাট্রিক্সের গুণফল, সেটা অভেদক ম্যাট্রিক্সের সাথে এম ম্যাট্রিক্সের নির্ণায়কের গুণফলের সমান। তো এখানে আমি আগে নির্ণায়কের মানটা বের করে নিয়ে আসি। তো যেহেতু 0 আছে, এটা তো নেওয়া যাচ্ছে না। -1 যদি নিই, এই যে এই 1 এর অবস্থান চিহ্ন সহ, তো এই কলাম এই সারি বাদ দিলে থাকে 4। +1 যদি নিই, এই যে এটা, তাহলে এই কলাম এবং এই সারি বাদ দিলে থাকে -1 - 6। ঠিক আছে, তো -4 -7, তার মানে থাকতেছে -11। তো এই এক কোণে একটু লিখে রাখি, -11 আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের এই এম ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে হবে। ঠিক আছে, তো অ্যাডজয়েন্ট বের করার জন্য আমি একবারে করি, ডিটেইলে যেহেতু আমরা এর আগেই করছি ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা ডিরেক্ট করতে পারি। তো যদি জিরোর অবস্থান চিহ্ন পজিটিভ, তার মানে এটা যদি বাদ যায়, 4 × 2 = 8, তার মানে এটা থাকে 8। A12 যদি নিই, ঠিক আছে, তাহলে কত আসতেছে? A12 হচ্ছে যে এই কলাম এই সারিটা বাদ যাবে, তার মানে 4 × 1 = 4, এটা 4 থাকতেছে, কিন্তু এর অবস্থান চিহ্ন নেগেটিভ, তাই মাইনাস। এই 1 নিলে অবস্থান চিহ্ন পজিটিভ, এই কলামে এই সারি বাদ, তাহলে থাকতেছে A13 থাকতেছে -1 - 3 × 2 = 6 -7। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি A21 নিই, A21 নিলে এই যে এই সারি এবং এই কলামটা যদি বাদ দিই, 4 × 1 = 4, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাই না? তো +1, তো এর অবস্থান ছিল নেগেটিভ, তার মানে 4 + 1 = -5। A22 এর অবস্থান চিহ্ন পজিটিভ, এই যে তো এই কলামটা বাদ যাবে, 4 0 0 -3, তো -3 থাকবে। A23 যদি নিই, এই যে 0, তো এই কলামটা এবং এই সারিটা বাদ যাবে, তাহলে থাকে 0 সাথে গুণ করলে যাই হোক 3 × 1 = 3, তো এর অবস্থান চিহ্ন হতো মাইনাস, তো -3, তার মানে +3। আচ্ছা, A31 যদি নিই, এই যে 31, এইটা, আচ্ছা দেখো 31 যদি নিই, তাহলে এর এই সারি এবং এই কলামটা বাদ যাবে, গেলে থাকে 0 এবং 2 × 1 = 2, তো -2 থাকতেছে। A32 যদি নিই, এর অবস্থান চিহ্ন নেগেটিভ, মাইনাস নিই, তো এই কলামটা বাদ যাবে, এই সারিটা বাদ, তো 0 0ই থাকতেছে, -1 +1, তার মানে 33 যদি আমি নিই, তাহলে কত থাকতেছে? এর অবস্থান চিহ্ন পজিটিভ, তো এই কলামে এই সারি বাদ দিলে 2 0 0 -1 থাকতেছে। ঠিক আছে, তাহলে এইখানে লিখি যে অ্যাডজয়েন্ট অফ এম, এটা অ্যাকচুয়ালি কত আসতেছে? তাহলে অ্যাডজয়েন্ট অফ এম আসতেছে 8 -4 -7 -5 -3 3 -2 1 -1 এর ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এম, এটা পাচ্ছি আমরা, সারিগুলিকে কলামে পরিণত করি, 8 - 4 - 7
-5 -3 3 -2 1 -1, সরি ট্রান্সপোজার হবে না। তো এই যে এই অংশটা, এটাকে আমরা একটু আলাদা করে রেখে দিই, এটাকে আমরা আলাদা করে রেখে দিই। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এম এবং এম এই দুইটার গুণ করব। তো 8 -5 -2 -4 -3 1 -7 3 -1 এই থাকতেছে, ঠিক আছে। আর থাকতেছে কত, এম যদি লিখি 0 1 1 1 2 0 3 -1 4। তো এটা গুণ করে দিই। তো গুণ করলে প্রথম কলাম দ্বারা প্রথম সারিটা গুণ হবে, 0 সাথে 8 এর গুণ 0 -5 -5 -6, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেকেন্ড সারিতে এখানে 0 হয়ে যাচ্ছে, -3 +3 0 0 হয়ে যাচ্ছে, 3 1 3 -3। ওকে, দ্বিতীয় কলাম দ্বারা প্রথম সারিটা যদি গুণ করি, 8 -10 +2 -4 -3 2 6 +1, সরি -1 না, হ্যাঁ -1 -1। আচ্ছা, 1 7 1 কে -7 +6 -1 +1, 1 এর সাথে 8 এর গুণ 8 -8, তারপরে থার্ড কলামের সাথে দ্বিতীয় সারি যে গুণ -4 0 থাকতেছে +4 -7 -4। আচ্ছা, তো এটা যদি আমি লিখি তাহলে থাকে কত, -11 0 0 0 -11 0 0 0 -11, এটা থাকতেছে আমার, ঠিক আছে। এখন তাহলে আমরা লিখতে পারি যে অ্যাডজয়েন্ট অফ এম ইন্টু এম ইজ ইকুয়ালস টু -11 0 0 0 -11 0 0 0 -11। এখন এইখানে -11 যদি মানে কমন নেওয়া হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রতিটা ভুক্তির থেকেই কমন নিতে হয়। তো 0 থেকে তো যে কোনো কিছু কমন যাচ্ছে, তাহলে -11 যদি আমি কমন নিই তাহলে থাকে কত, 1 0 0 0 1 0 0 0 1। এখন -11 কত, এই যে নির্ণায়ক অফ এম, তার মানে ডিটারমিনেন্ট অফ এম, আর এটা কত, i3 না, i3। তো দেখো এইখানে আমাদের প্রমাণে তাই ছিল, ঠিক আছে। তো আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে f of x is equals to x cube minus x square minus 18x minus 30। এখন যেহেতু আমাদের f of a 0 দেওয়া, এই যে, তাহলে f of x এর জায়গায় f of a যদি বসাই, সব x এর জায়গায় a বসে যাবে, তাহলে আমরা a কিউব minus a square minus 18a minus 30 is equals to 0 পাই। এখন আমাদের a ইনভার্স বের করতে হবে, তাহলে a ইনভার্স দ্বারা উভয় পাশে গুণ করে দিই, minus a square minus 18a minus 30 is equals to 0। এখন দেখো a ইনভার্স a কিউবকে আমি a ইন্টু a স্কোয়ার লিখতে পারি,
এ ইনভার্স তো গুণ হয়ে গেছে এ স্কোয়ারের সাথে, তাহলে এ স্কোয়ারকে আমি এ ইন্টু এ লিখতে পারি। 18 এ ইনভার্স ইন্টু এ লিখতে পারি, মাইনাস 30 এ ইনভার্স ইজ ইকুয়ালস টু 0 লিখতে পারি। কেন লিখতে পারি? এইটুকের ভ্যালু কত? আই না? তো আই এ স্কোয়ার মাইনাস আই এ মাইনাস 18i মাইনাস 30 এ ইনভার্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আবার কি পাচ্ছি? এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 18i ইজ ইকুয়ালস টু 30 এ ইনভার্স। তাহলে এই জিনিসটাকে আমি একটু এখানে লিখি যে এ ইনভার্স সমান সমান কত পাচ্ছি? 1/30 এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 18i। ঠিক আছে, এই যে এই জিনিসটা কোথা থেকে পাইছি দেখো, এ ইনভার্স এ ইজ ইকুয়ালস টু এ ইনভার্স, এটুকের ভ্যালু কত? আই না? আবার আয়ের সাথে যাই গুণ দাও না কেন ওইটাই ফিরে আসে। মনে করো আয়ের সাথে যদি এ ও গুণ দাও এ আসে, এ স্কোয়ার দিলে এ স্কোয়ার চলে আসে, যাই গুণ দাও। তো ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আচ্ছা আমাদের এই অংশটা এবার একটু মুছে দিই, সরি। আচ্ছা ওকে, দেখো এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 18i। তো এ স্কোয়ার সমান সমান কত? এ স্কোয়ার মানে 1 2 3 2 মাইনাস 1 4 3 1 1 টাইমস 1 2 3 2 মাইনাস 1 4 3 1 1। এটা যদি গুণ করি তাহলে আমাদের কত আসে দেখো তো? এ স্কোয়ার আসতেছে যে 1 প্লাস 2 দুগুণ 4 প্লাস 9 2 মাইনাস 2 প্লাস 3 4 12 3 প্লাস 2 প্লাস 3। সেকেন্ড কলাম দ্বারা যদি গুণ করি 2 মাইনাস 2 প্লাস 3, তারপরে হচ্ছে 4 প্লাস 1 প্লাস 4, 6 মাইনাস 1 প্লাস 1। থার্ড কলাম দ্বারা গুণ করলে 3 প্লাস 8 প্লাস 3, 6 মাইনাস 4 প্লাস 4, 9 প্লাস 4 প্লাস 1। তাহলে কত থাকতেছে এখান থেকে? এখান থেকে থাকতেছে 14 12 6 2 8 3 9 6 14 6 14, তাই না? এটাই তো থাকতেছে, এটাই আমাদের এ স্কোয়ার। তো এ স্কোয়ারটাকে মুছে দিই, এই ক্যালকুলেশনটাকে মুছে দিই, তাহলে এ স্কোয়ার সমান সমান এত থাকে। আচ্ছা এই যে এ ইনভার্স এটাকে অবশ্যই 1 নম্বর দিয়ে রেখে দিব। তো এ স্কোয়ার থাক। এখন আমাদের যেটা করতে হবে এ স্কোয়ার, অতএব এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 18i এটার ভ্যালু বের করতে হবে, মানে এই যে ভিতরে। তো এ স্কোয়ারের ভ্যালু পাইছি 14 12 8 3 9, এটা নিচে লিখি 14 12 8 3 9 6 14 6 14 মাইনাস এ কত 1 2 3 2 মাইনাস 1 4 3 1 1 মাইনাস 18 আই কত 1 0 0 0 0 1 0 0 0 1। তো দেখো এখানে 8 হবে। আচ্ছা
আগে এই দুইটা বিয়োগ করি। 14 থেকে 1 বাদ দিলে থাকে 13, 1 9 সরি 11, 12 থেকে 2 বাদ দিলে থাকে 10, 9 10 থাকে, 2 থাকে 5, 5 13, আর এখানে কি থাকতেছে 18, 0 0 0 18 0 0 0 18। এবার এই দুইটা বিয়োগ করে দাও, এবার এই দুইটা বিয়োগ করে দাও। তো 13 থেকে 18 বাদ দিলে থাকে -5, 1 11, 10 -8 2 5 5 -5, এটা থাকতেছে। ঠিক আছে, তো তাহলে আমাদের এ ইনভার্স, যদি আমি এইখানে যাই যে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু 1/13 ছিল, 1/13 ইন্টু এই যে ভিতরের অংশের ভ্যালু কত পাইছে, এই যে এটা না, তো -5 1 11 -10 8 2 5 5 -5, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেনে দেখো, সেম কোশ্চেন, এফ অফ এক্স দেওয়া আছে x³ -2x স্কোয়ার প্লাস 3x, এবার এফ অফ এ সমান সমান আই দেওয়া, তাহলে a³ -2a স্কোয়ার প্লাস 3a ইজ ইকুয়ালস টু আই। আমরা এ ইনভার্স দ্বারা উভয় পাশে যদি গুণ করি তাহলে এরকম থাকে -2a ইনভার্স a স্কোয়ার প্লাস 3a ইনভার্স a ইজ ইকুয়ালস টু আই এ ইনভার্স। এখান থেকে কি পাবো, a স্কোয়ার, এখান থেকে কি পাবো 2a, এখান থেকে কি পাবো প্লাস 3i, এখান থেকে কি পাবো a ইনভার্স। তো এই যে a ইনভার্স পেয়ে গেছি, আমাদের কাজ শুধু এই যে এটা বের করা। ফার্স্টে কি করবা, a স্কোয়ার বের করবা, তারপরে a স্কোয়ার থেকে 2a প্লাস 3i এটা বের করবা, করে বসাই দিবা 1 নং এ, এটা 1 নং দিয়ে রেখে দিবা। ঠিক আছে, তো এটা হোমওয়ার্ক থাক। দেখো এখানে আমাদের কোশ্চেনে বলছে যে a1 b1 c1 এরা যথাক্রমে a1 b1 c1 এর সহগুণক ছোট হাতের। তো আমাদের আগে a1 টা বের করে নিয়ে আসতে হবে। a1 মানে কি, এই যে a1 ছোট হাতের a1 এর সহগুণক, তার মানে এই যে এটা বাদ দিলে কি থাকে b2 c2 b3 c3, এটা থাকে না, তো থাকে কত b2 c3 মাইনাস b3 c2 b1। আচ্ছা এখানে b1 যদি নিই তো b1 এর সহগুণক কত, দেখো এই যে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে থাকে a2 c2 a3 c3, তাহলে থাকে মাইনাস নিলে থাকে a2 c3 মাইনাস a3 c2, ভালোভাবে লিখলে a3 c2 মাইনাস a2 c3। আচ্ছা বড় হাতের c1 যদি নিই তাহলে এই যে এর সহগুণক, তো এর অবস্থান চিহ্ন পজিটিভ, a2 b2 a3 b3, তো গুণ করলে থাকে a2 b3 মাইনাস b2 a3, পেয়ে গেছি। এই ভ্যালুগুলোই আমরা এখন এখানে বসাবো। অতএব a2 a1 প্লাস b2 b1 প্লাস c2 c1 সমান সমান কত হবে, a2 a1 এর ভ্যালু কত, এই যে b2 c3 মাইনাস b3 c2 প্লাস b2
B1 এর ভ্যালু A3C2 মাইনাস A2C3 প্লাস C1 যদি বসাই তো C1 এর ভ্যালু এই যে পাইছি A2B3 মাইনাস B2A3। তো গুণ করে দিই A2B2C3 মাইনাস A2B3C2 প্লাস A3B2C2 মাইনাস A2B2C3 প্লাস A2, আচ্ছা এটা 2 হবে C2, A2B3C2 মাইনাস A3B2C2। তো দেখো এই দেখো A3B2C2 এটা কাটা A2B2C3 A2B2C3 এটা কাটা A2B3C2 এটা কাটা যাচ্ছে, তাহলে থাকে 0, এটাই অ্যান্সার। ওকে, এরপরটা বলছি উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান নির্ণয় করো। তো উৎপাদকে আমি প্রথম অঙ্কটা করি। আমাদের দেওয়া আছে x+3 2 4 2x+3 4 2 4x+3 is equals to 0। তো আমরা এই নির্ণয়কের ক্ষেত্রে প্রথম কলামের সাথে সব যোগ করে দিই, দ্বিতীয় এবং তৃতীয় কলাম। তাহলে x+3+2+4 কত হয়? 9, x+9 x+9 2x+3 4 4 4x+3 is equals to 0। এখন x+3 এটা বাইরে নিয়ে আসি, থাকে কত? 1 1 1 2 x+3 4 4 4x+3 is equals to 0। এখন x+3 এটা থাক, আমরা 0 0 1 করব। তো আচ্ছা এখানে অবশ্যই সাইড নোটটা দিবা, হ্যাঁ। আবার যেহেতু উৎপাদক বিশ্লেষণ না দিলেও চলে, সমস্যা নাই, বাট সাইড নোটটা দিয়ে দেওয়া উচিত। তো সেটা হচ্ছে C1 প্রাইম সমান C1 প্লাস C2 প্লাস C3। আচ্ছা, তো এইখানে আমাদের কত থাকতেছে? 0 0 1 যদি করে এটা থেকে এটা বাদ দিই, তো 0 2 থেকে এটা বাদ দিলে থাকে হচ্ছে -x - 1, এখানে 0 থাকতেছে। তারপরে আর কত? এটা থাক, আর করে লাভ নাই, এই পাশেই 0 0 পেয়ে গেছি। 4 1 4 x+3 0। আচ্ছা, এখন দেখো এখানে x+3 আর এই -x - 1 যদি নিই, এর অবস্থান চিহ্ন কত? নেগেটিভ। তো একটা মাইনাস নিয়ে আসলাম, নিয়ে আসলে আমাদের জন্য কি থাকে? এই কলাম এবং এই সারিটা বাদ যাবে, তাহলে থাকে x+3 - 4 is equals to 0। এখন এই মাইনাসটাকে যদি কমন নিয়ে বাইরে আসি, বাইরের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আমার মনে থাকে x+3 x+1 x - 1। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি? 1 -1 -3, এটাই অ্যান্সার। তো নেক্সটটাও তোমরা করে ফেলাবা সেম নিয়মে। আচ্ছা, এরপর নির্ণায়কের সাহায্যে বা ক্রেমার নিয়মে সমাধান করো। নির্ণায়কের সাহায্যে বা ক্রেমার নিয়ম ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে। তো নির্ণায়কের সাহায্যে আর ক্রেমার নিয়ম, এই নিয়মটাই কিন্তু আমি ম্যাট্রিক্সের একেবারে প্রথমে দেখাইছিলাম। ঠিক আছে, যে কি হবে। তো আমরা এতদিন মনে করো যে কয়েকটা সমীকরণ যদি দেওয়া থাকে এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা কিভাবে বের করতাম ছোটবেলায়? অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণনের মাধ্যমেও করছি। আচ্ছা, এখন আমরা নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের নিয়মে করব। তো সেটা কি? যেহেতু এটা দেওয়া আছে, আমরা লিখব যে এক্স ওয়াই জেড এর সহগগুলিকে
সহগগুলিকে নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করে তাহলে ডি দেব। ডি দিয়ে এই যে এক্স এর সহগ কি আছে 2 1 3 এইগুলোকে এইভাবে লিখবো 1 2 4 3 আচ্ছা সরি এইখানে দেখো এক্স এর ওয়াই এর সহগ নাই, তার মানে ওয়াই এর সহগ এখানে 0 ধরতে হবে। তো এই যে জেড আছে z3, পরেরটায় জেড আছে 2, পরেরটায় জেড আছে -5। এই ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট যেগুলো সেগুলো অলওয়েজ ইকুয়ালের এই পাশে থাকবে। মানে তোমার যদি এমন দেওয়া থাকতো যে 2x প্লাস ওয়াই প্লাস 3z মাইনাস 4 সমান 0, তোমাকে এইটা 2x প্লাস ওয়াই প্লাস 3z সমান 4 এইটা লিখে এইভাবে লিখে রাখতে হতো। মানে কনস্ট্যান্টটা অলওয়েজ ইকুয়ালের ওই পাশে রেখে দিবা। আচ্ছা, এখন আমরা এখান থেকে যেহেতু ডিটারমিনেন্ট বের করব, তো আমরা এর ভ্যালুটা বের করে ফেলাই, ঠিক আছে? তো এর ভ্যালুটা আমরা যদি বের করি কত আসে দেখো, 2 যদি নিই, 2 নিলে এটা বাদ, মাইনাস 4 দুগুণ 8 মাইনাস 1, এটা বাদ, মাইনাস 5 মাইনাস 6 প্লাস 3 যদি নিই, এটা বাদ, 4 একে 4, তাহলে থাকতেছে কত? আচ্ছা এখানে লিখি -16 প্লাস 11 প্লাস 12, তো 7 থাকে, তাই না? আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে dx বের করা। dxটা কি? dxটা হচ্ছে এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটাই প্রথম কলামে কি আছে x এর সহগগুলো। এখন dx যখন বের করব, ওই x এর সহগগুলোর জায়গায় এই যে ইকুয়ালের এই পাশে যে কনস্ট্যান্ট ওইগুলো বসে যাবে, যেমন 4 0 2 বসবে। আর y আর z, যেহেতু dx বের করছি, y আর z এর সহগগুলো যা আছে তাই থাকবে, 3 2 -5। তো এখান থেকে আমাদের ভ্যালু কত আসে, 4 যদি নিই তাহলে আসতেছে হচ্ছে -8 প্লাস 1 যদি নিই, এটা বাদ, -4 প্লাস 3 যদি নিই, তো এটা 0 আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে -4টা 32 -4, তো কত আসছে এখানে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে মাইনাস হবে না, এখানে -1 হবে। তো 32 প্লাস 4 -32 প্লাস 4, তাহলে কত আসতেছে? 28, জানি না কি হবে, যাই হোক তারপরে 28 আসতেছে। ওকে, এরপর dy টা বের করতে হবে। তো আমরা একটু লিখি, d পাইছি 7, dx পাইছি -28। এবার এটা একটু মুছি, d টাকে রেখে দিই। আচ্ছা, dy টা বের করব যখন, সিমিলার প্রসেস 2 1 3 x এর গুলোকে রেখে দেব, চেঞ্জ হবে কি শুধু y এর সহগগুলো। তো এখানে কি হবে, ওই যে কনস্ট্যান্ট গুলো, তার মানে 4 0 2 চলে আসবে,
আর বাকিগুলো থেকে যাবে, মানে যেটা বের করবা সেটা রেখে দিয়ে বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, এখানে 2 যদি নিই তাহলে কত থাকে? -4 যদি নিই, এটা বাদ, -5 -6 +3 যদি নিই, এটা বাদ 2, তাহলে থাকে -8 প্লাস 44 প্লাস 6, তাহলে থাকে কত? 42। ঠিক আছে, তাহলে ডিওয়াই কত পাইলাম? 42। আচ্ছা, এরপরে আমাদের বের করতে হবে ডিজেড। এরপরে আমাদের ডিজেড বের করতে হবে। তো ডিজেডটা কি? ডিজেড সমান সমান সিমিলার প্রসেস, এক্স আর ওয়াই যেমন আছে তেমনই থাকবে। 104 32 -5, আবার ভুল করছি, জেডটা চেঞ্জ হবে, জেড এর এখানে হবে 402। ঠিক আছে, তাহলে দেখো এখানে 00 তো আছে, এখানে আমি এই 1টাকে নিই, এই 1 এর অবস্থান চিহ্ন মাইনাস, তাহলে এই কলামে এই সারি বাদ দিলে থাকে 2 -16, তাহলে থাকে 14। তার মানে ডিজেড হচ্ছে 14। এখন আমাদের বের করতে হবে কি সমাধান, যেহেতু এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে, তাহলে এক্স সমান সমান লিখতে হবে dx বাই ডি। তো dx কত ছিল? এই যে -28, আর ডি কত ছিল? 7, তাহলে -4। y হচ্ছে dy বাই ডি, তো dy কত ছিল? 42 বাই 7, 6। z dz বাই ডি 14 বাই 7 মানে 2। অতএব অ্যান্সার হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু -462। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা বেশি ভালো করে করবা। আচ্ছা, নেক্সট অঙ্ক আমি একটু ভেঙে দিই। দেখো 2x/7 প্লাস 3y বাই 7 মাইনাস 5z বাই 7 ইজ ইকুয়ালস টু 1 আছে। তো এইটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটাকে ভেঙে ফেলাই দিবা। ভগ্নাংশ ইজ ইকুয়ালস টু 7, এই যে 1 নম্বর, ভগ্নাংশ আকারে রাখা যাবে না। আবার কি দেওয়া আছে? x/4 মাইনাস ওয়াই প্লাস z/4 সমান 1। লসাগু করলে x মাইনাস 4y প্লাস z ইজ ইকুয়ালস টু 4, 2। আরেকটা দেওয়া আছে 3x/5 মাইনাস y/5 মাইনাস 2z/5 সমান 1, তাহলে পাবা 3x মাইনাস y মাইনাস 2z ইজ ইকুয়ালস টু 5। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে 1 2 3 নং হতে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করে তখন ডিটা পেয়ে যাবা। সিমিলার প্রসেসে ডিএক্স ডিওয়াই ডিজেড বের করে এক্স ওয়াই জেড বের করবা। ওকে, এইখানে আমাদের দুই টাইপের অঙ্ক দিয়েছে, একটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে আর একটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তো পদ্ধতি কিন্তু দুইটা, সমাধান করতে পারবো আমরা দুই ভাবে, একটা নির্ণায়ক পদ্ধতিতে বা ক্রেমার, নির্ণায়ক মানে ক্রেমার, আর একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তো নির্ণায়ক পদ্ধতিটা দেখাই। আমাদের দেওয়া আছে এম ট্রান্সপোজ, তো এম ট্রান্সপোজটাকে বের করে নিয়ে আসি। এটা এম, তো 211 মাইনাস 120 301, এটা যদি হয় তাহলে এম টি এক্স এটা আমাদের কত আসবে? 2 মাইনাস 13 120 101, এর সাথে এক্স ম্যাট্রিক্সটা যোগ হবে। এক্স কি আছে? এক্স ওয়াই জেড। তাহলে এখান থেকে কি পাচ্ছি? গুণ করে দিই,
2x মাইনাস ওয়াই প্লাস 3z, তারপরে পাচ্ছি x প্লাস 2y প্লাস 0z, ওইটা আমাদের লেখা লাগবে না, তাও লিখলাম x প্লাস 0y প্লাস z। এই ম্যাট্রিক্সটা পাচ্ছি না। এখন প্রশ্ন মতে আমাদের কি বলছে যে এটা সমান সমান -1 0 2। প্রশ্ন মতে m ট্রান্সপোজ x ইজ ইকুয়ালস টু -1 0 2। তাহলে আমাদের আসতেছে কত? 2x মাইনাস ওয়াই প্লাস 3z, x প্লাস 2y প্লাস 0z, x প্লাস 0y প্লাস z is equals to -1 0 2। তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো অতএব আমি এখানে লিখলাম, তাহলে লেখা যায় 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইজ ইকুয়ালস টু -1, x প্লাস 2y প্লাস 0z ইজ ইকুয়ালস টু 0। কারণ এর প্রথম উপাদানের সমান, দ্বিতীয় উপাদানের সমান, x প্লাস 0y প্লাস z ইজ ইকুয়ালস টু 2। এর পরের কাজটা হচ্ছে নির্ণয়কে যা যা করছি তাই, যে এখানে x y z এর সহগগুলো নিয়ে নির্ণয় ফর্ম করবা, ঠিক আছে? তারপরে dx dy dz এগুলো বের করবা, x y z বের করলে আমাদের নির্ণায়ক পদ্ধতিতে সমাধান হয়ে যাবে। তার মানে আমাদের এতদিন ছিল এইটুক অংশ, এতক্ষণ এক্সট্রা জাস্ট আগে যা যা করছে এটা একটু এক্সট্রা দিয়ে দিয়েছে। তো ইদানিংকাল এই অঙ্কগুলো আসতেছে খুব। আচ্ছা, এরপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, এটা আলাদা নিয়ম। তো দেখো বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যখন বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে বলছে, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব এইখান থেকে আসবো। দেখো m ট্রান্সপোজ x ইজ ইকুয়ালস টু -1 0 2, ঠিক আছে? তাহলে এখান থেকে কি লিখতে পারি যে x সমান সমান m ট্রান্সপোজ ইনভার্স -1 0 2, ঠিক আছে? কেন? কারণ মনে করো কোনো একটা ম্যাট্রিক্স যে এ বি সমান সমান যদি সি হয়, তাহলে এ সমান সমান বি ইনভার্স সি আসে, মানে বি ওই পাশে চলে গেলে ইনভার্স ম্যাট্রিক্স চলে আসে। তাহলে এখন এখান থেকে আমাদের কি বের করতে হবে? আমাদের অ্যাকচুয়ালি এম ট্রান্সপোজের ইনভার্সটা বের করতে হবে। তো এম ট্রান্সপোজটা কি? আমাদের এম ম্যাট্রিক্স দেওয়া আছে, এর সারিগুলিকে কলামে পরিণত করতে হবে, 2 1 1 -1 2 0 3 0 1, ঠিক আছে? এখন এবার এর ইনভার্সটা বের করতে হবে। তো ইনভার্স তোমরা অলরেডি বের করা শিখছো। তো এর আগে নির্ণায়কের মান বের করতে হবে, তারপরে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে, তারপরে কি বের করতে হবে? এম ট্রান্সপোজ ইনভার্স, এইটা বের করতে হবে, যে 1/m t ডিটারমিনেন্ট এবং অ্যাডজয়েন্ট অফ, এটার থেকে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বের করার পরে এরপরে আমাদের এখানে আসতে হবে। তো x কত দেওয়া? x y z, এখানে মনে করো সাপোজ তুমি একটা ইনভার্স ম্যাট্রিক্স পাইছো এবং এখানে 1 আকারে কিছু রাখা যাবে না, অ্যাডজয়েন্টের সাথে সেটা গুণ করে দিতে হবে। তো ধরো যে একটু মুছি, তো ধরো যে ইনভার্স ম্যাট্রিক্স পাইছো 2 1 1 3 2 5 এরকম, মানে 6 5 2, আর এখানে পাইছো কি -1 0 2, ঠিক আছে? এই যে 1 আকারে কিছু রাখা যাবে না, অ্যাডজয়েন্টের সাথে গুণ করে এটা পাইছে। এখন এটা গুণ করে দাও, তো গুণ করলে কত থাকে? দেখো -2, তারপরে 0 সাথে 1 এর গুণ হইলে 0 থাকে, 2 1 কে 2 + 2, এরকম আর কি। এবার প্রথম কলাম থেকে দ্বিতীয়,
তো আমি এইখানে কি পাবো, মনে করো এক্স ওয়াই জেড এটা সমান সমান আমরা সাপোজ পাইলাম 2 6 4, ঠিক আছে না? তো এটা যদি পাই তাহলে অতএব এক্স সমান সমান 2, ওয়াই সমান সমান 6, জেড সমান সমান 4, এই যে এই টাইপের জিনিস পাবো। বুঝাতে পারছি? তাহলে নির্ণায়ক পদ্ধতি আর এইটার মধ্যে পার্থক্য হচ্ছে এর ইনভার্সটা বের করতে হবে, আর নির্ণায়ক পদ্ধতিতে আমাদের আগে এই যে গুণটা করে আমাদের 3টা সমীকরণ থাকবে, 3টা সমীকরণকে তুলনা করে আমরা এরপরে হচ্ছে তোমার নির্ণায়ক পদ্ধতিতে যেটা আছে ওটা করব, ক্রেমারের পদ্ধতি, ঠিক আছে? তো এটা বাকিটা বাসায় করে নিও, আমি আর দেখাচ্ছি না। যদি না পারো অবশ্যই আমাকে জানাবা, আমি করে দেব। তো এটা থেকেই শেষ হয়ে গেল আমাদের নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের সমস্ত ধরনের অঙ্ক, ঠিক আছে? সব ধরনের অঙ্কই প্রায় শেষ। এরপরে লেকচারে আমি এমসিকিউ গুলো দেখাবো, এমসিকিউ দিয়েই শেষ করব লেকচার সিরিজটা। এরপরে আমি হয়তো আর একটা অধ্যায় নিয়ে আসবো, জটিল সংখ্যা নিয়ে আসার ইচ্ছা আছে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।